নিজের স্বামী, নিজের শ্বশুর, নিজের শাশুড়ি যখন বাড়ির বৌমাকে, নিজের স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে, তখন সেই মেয়েটির মধ্যে এতটা অতৃপ্ত ভাব, এতটা অতৃপ্তি থেকে যায় যে মেয়েটাকে প্রতিশোধ নিতে ফিরে আসতে হয়। হ্যাঁ বন্ধুরা, আত্মা তো প্রতিশোধ নেয়। আমি বলছি না সব আত্মা প্রতিশোধ নেয়, কিন্তু কিছু অতৃপ্তি মানুষের থেকে যায়, অতৃপ্ততা। সেই অতৃপ্ততা মেটাবার জন্য দেহ ছেড়ে চলে যাবার পরেও কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়। হ্যাঁ, এরকম কম বেশি ঘটনা অনেকের সাথেই ঘটে, অনেক পরিবারেই ঘটে, অনেক এরিয়াতেই ঘটে। এইরকমই একটা ভয়ঙ্কর গায়ে কাঁটা দিয়ে ওঠা মুহূর্ত, একটা অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং এই অভিজ্ঞতাটা হলো আমার বান্ধবীর নিজের মাসি। নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমি বান্ধবী দিয়েই বলছি। সে চায় না কোনোভাবেই তার নামটা আমি ব্যবহার করি। আমি তোমাদেরকে এতদিন অনেক নাম দিয়ে বলেছি, কিন্তু নাম দিয়েই বলেছি যার সাথে ঘটনা ঘটেছে, কিন্তু আজকে আমি নামটা বলছি না, আমি আমার বান্ধবী দিয়েই কথাটা বলছি। আমি তোমাদের সাথে এরকম ভৌতিক গল্প বা ভৌতিক ঘটনা, মানে গল্পের আকারে ভৌতিক সত্য ঘটনা আমি যে তোমাদের সাথে গল্পের আকারে শেয়ার করছি, এটা আমার বান্ধবী শুনেছে এবং আমাকে ফোন করেছিল। এবং তার নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা সে আমাকে ফোনে বলে। আমি পারতাম তার রেকর্ডিংটা সরাসরি শোনাতে, কিন্তু তার ভয়েসটাও সে শোনাতে চায় না, কারণ অনেক মানুষই তার ভয়েস চেনে। তো সেই জন্য আমি নামটা প্রকাশ করছি না। বাকি এবার গল্পে ফিরে আসছি। হ্যাঁ বন্ধুরা, আমার বান্ধবীর মাসিমণির গল্প মানে জীবনের গল্প এতটা ভয়ঙ্কর, এতটা নৃশংসতা যে মানুষের জীবনে আসতে পারে, সেটা আজকাল আমরা নিউজ চ্যানেল, নিউজ পেপার, তারপর অনেক ফেসবুক, ইনস্টা, এসব অনেক কিছু কভার করে। এই ব্যাপারগুলো আমরা কম বেশি দেখতে পাই। আমার বান্ধবীর মাসির বিয়ে হয়েছিল তার 19 বছর বয়সে। আমার বান্ধবীর মাসিমণি দেখতে ছিল অসম্ভব সুন্দরী, এবং যার সাথে বিয়ে হয়েছিল, যে পুরুষটির সাথে, সেই পুরুষ তাকে একটি বিয়ে বাড়িতে দেখেছিল, মানে আমার এই বান্ধবীর মাসিমণিকে বিয়ে বাড়িতে দেখার পর সেই ভদ্রমহিলাকে তার পছন্দ হয়ে যায়, এবং সে কোনো রকমভাবে তার ফোন নাম্বার খোঁজার জন্য ব্যস্ত হয়ে থাকে। এবং বিয়ে বাড়িতে আমরা জানি যে এদিকে ওদিকে একটু খোঁজ খবর নিলেই অনেক ছেলেমেয়েরা অনেকেই ফোন নাম্বার দিয়ে দেয়, যেহেতু পাড়া, একটা গ্রাম বাংলার ঘটনা বলছি। তো সেই জন্য আমিও মাসিমণি সম্পর্কে বলছি, যেহেতু আমার বান্ধবীর মাসিমণি, সেহেতু আমি মাসিমণি দিয়েই বলছি। তো এই মাসিমণির ফোন নাম্বারটা বিয়ের পরের দিন, নেক্সট ডে, যখন বরপক্ষ, ওই ছেলেটি এসেছিল বরপক্ষের হয়ে। তো বরপক্ষ যখন চলে যায়, মানে কনে যখন শ্বশুর বাড়ি চলে যায়, সে যাবার আগে কারোর কাছ থেকে, কোনো একটা ছেলে বা মেয়ের কাছ থেকে ওই মাসিমণির ফোন নাম্বারটা নিয়ে নেয় ওই ছেলেটি, মানে যার সাথে মাসিমণির বিয়েটা হয়েছিল, ঘটনাটা ঘটেছিল, আমি তার কথা বলছি, সেই পুরুষের কথা। তারপর সেখান থেকে ফোন নাম্বার নিয়ে যাবার পরে মাসিমণিকে ফোন করা হয়, সে ছেলেটি ফোন করে। মাসিমণি বুঝতে পারে না কে, তখন মাসিমণিকে আকার ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করে, তাও মাসিমণি বুঝতে পারে না। এরকমভাবে কিছুদিন কথা চলতে থাকে। বউ ভাতে দেখা হয়, মেয়ের বাড়ি থেকে যখন ছেলের বাড়িতে যায় তখন দেখা হয় বউ ভাতের দিন, কিন্তু তখনও প্রকাশ করে না যে সেই ছেলে এবং সে মাসিমণিকে পছন্দ করে, এবং সেই ফোন করে, বিভিন্ন রকম আছিলায়, বিভিন্ন রকমভাবে কথা বলে। তারপর একদিন যায়, দুদিন যায়, আস্তে আস্তে ফোনে কথা বাড়তে থাকে। তারপর প্রপোজ করে, যে একে অপরকে প্রপোজ করে, মানে একে অপরকে, মানে ব্যাপারটা হচ্ছে ছেলেটি প্রথমে প্রপোজ করে মাসিমণিকে। মাসিমণি তখন বলে যে ঠিক আছে, কারণ মাসিমণি পড়াশোনা খুব একটা যে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছে তা না, 12, মানে পাতি কথা এইচএস পাস। তো মাসিমণি সব কিছু বলে যে মাসিমণি গরিব ঘরের একটি মেয়ে, মাসিমণিরা 3 বোন, এবং ওই মাসিমণি হচ্ছে ছোট মাসিমণি, মানে ওই মাসিমণির ওপরে 2জন দিদি আছে, মানে 2জন দিদির মধ্যে বড় দিদির মেয়ে হচ্ছে আমার বান্ধবী, আরেকটি আছে তার মেজো দিদি। মেজো দিদিরও বিয়ে হয়ে গেছে, আর বড় দিদির তো বিয়ে হয়েছে আমার বান্ধবীর মা। তো সেই ক্ষেত্রে ওই মাসিমণি সব কথা ছেলেটিকে বলে, যে আমি খুব একটা বেশি দূর পড়াশোনা করতে পারিনি, আমার বাবা মারা যায়, মানে মাসিমণির বাবা মারা যায়, কারণ আমার বান্ধবীর দাদু অনেক দিন আগেই মারা গেছিলেন। তো ওই দিদা আর কি অনেক কষ্ট করে আন্টি, তারপরে এই মাসিমণি, এনাদেরকে সবাইকে পড়াশোনা করিয়েছেন যতটুকু সম্ভব হয়েছে, মানে অন্য টুকিটাকি কিছু কাজকর্ম করে অনেক কষ্টে মানুষ করেছে। তো তাদের খুবই কষ্টের জীবন, কিন্তু বড় আর মেজোকেও খুব ভালো ঘরে বিয়ে দিয়েছে 2 মেয়েকে। আমার বান্ধবীদের বাড়িও খুবই সচ্ছল। তো সেই ক্ষেত্রে এই ছোট মাসিমণি কিন্তু এসে থাকতো এই বড় মাসিমণির বাড়িতে, মানে বড় মাসিমণি বলতে কার কথা, আমার বান্ধবীর মা, মানে আন্টির বাড়িতে থাকতো, বান্ধবীদের বাড়িতে থাকতো। যেহেতু
এই দিদাও কিন্তু এসে থাকতো বেশিরভাগই আমার এই বান্ধবীদের বাড়িতে, যেহেতু দাদু ছিল না, দিদা একা মানুষ আর অল্প বয়সী একটা মেয়েকে নিয়ে, আর জায়গাও খুব একটা ভালো ছিল না। যে জায়গায় এই বান্ধবীর মামার বাড়ি ছিল খুব একটা জায়গাটা ভালো জায়গা না, রাতভিত হলে অনেক কিছু খারাপ ঘটনা ঘটে। জায়গার নাম আমি উল্লেখ করছি না কোনোটাই। তো খুবই খারাপ ঘটনা ঘটে এবং সেফ না, মেয়েরা সেফ না। তো সেই জন্য পড়াশোনা তো ছেড়েই দাও, কারণ বাবা নেই যেহেতু, কোনো দাদা ভাই বোনও কেউ, দাদা ভাই কেউ নেই, মাথার উপর কোনো গার্জেন নেই সেরকমভাবে মা ছাড়া। তো সেই জন্য আমার বান্ধবীর বাবা খুব ভালো মানুষ, যেহেতু আমার বান্ধবীর বাবা মানে ফোর্সে চাকরি করেন, তো সেহেতু উনি যেহেতু বাড়ি থাকেন না, সেহেতু দিদাও এসে থাকতো বান্ধবীদের বাড়িতে, খুবই ভালো লাগতো, মানে একটা পরিপূর্ণ পরিবার থাকতো। যেহেতু বান্ধবী আর বান্ধবীর মাও বাড়িতে একা থাকতো, সেহেতু দিদা মাসি সকলকে নিয়ে একসাথে থাকতো। তো সব ঘটনা ঘটে। তারপর বাড়িতে মাসিমণি বলে বিয়ের প্রস্তাব আছে ওদিক থেকে। তারপর আর হ্যাঁ, বলে রাখি, তার ঘটনা সম্পর্কে বলে রাখি। তো ওই যে ছেলেটি মাসিমণিকে প্রপোজ করে, সেই ছেলেটি কিন্তু একটা মাত্র ছেলে, বাবা মায়ের একমাত্র ছেলে, এবং বেশ সচ্ছল পরিবার, একমাত্র ছেলে। দেখতেও নাকি খুব সুন্দর, খুবই সুন্দর, মাসিমণি যেমন সুন্দর। আর মাসিমণির বর্ণনা হচ্ছে এক পিঠ ভর্তি চুল আর একবারে টুকটুকে ফর্সা, মানে টুকটুকে লালি লালি ভাব, মানে ভীষণ মিষ্টি দেখতে। যেমন চোখ নাকের মুখের গঠন, তেমনি একদম মা দুর্গার মতো, মানে একদম এক পিঠ ভর্তি মা লক্ষ্মীর মতো চুল, এরকম আর কি। তো খুবই মিষ্টি দেখতে, যার জন্য এক দেখাতেই মনে ধরেছিল, পছন্দ হয়েছিল। তো বাড়িতে জানায়, মানে আন্টিকে জানায়, দিদাকে জানায়, সকলকে, দিদা তারপর তার মেজো দিদিকে জানায়, সবাইকে জানায়, এবং আমার বান্ধবীর বাবাকেও তার মা জানায়, মানে আন্টি জানায় ফোন করে। তখন সবার সাথে পরামর্শ করে বলে যে ঠিক আছে, একটা দেখাশোনার মতো হয়ে যাক, তাহলে ছেলের বাড়িকে নিমন্ত্রণ করো আসার জন্য। তো ছেলেকে বলে, তারপর ছেলের বাড়ির সাথে কথা বলে, এবং দুপক্ষ কথা বলে একটা দিন স্থির করে যে দেখতে আসার জন্য। অতিথি আপ্যায়নের জন্য সব রকম ব্যবস্থা থাকে। পাড়া যেহেতু গ্রাম, মানে একটু মানে পাড়া প্রতিবেশী আর কি, তো সেই জন্য মানে অতিরিক্ত গ্রাম বলে ওই বান্ধবীর মামার বাড়িতে আর দেখাশোনাটা হয়নি, দেখাশোনাটা হয়েছিল বান্ধবীদের বাড়ি থেকেই। তো বান্ধবীর মাসিমণি, মানে মেজো মাসিমণি সবাই আসে, কিন্তু বান্ধবীর বাবা আসেননি, যেহেতু উনি ফোর্সে চাকরি করেন, উনি তাও হুট করে আসতে পারবেন না, 1 বছর 1.5 বছর অন্তর আসেন। তো সেই ক্ষেত্রে উনি ওখান থেকে সব কিছু ট্যাকেল করেন, ফোনে কথা বলেন সব কিছু। তো আসে এবং অতিথি আপ্যায়ন হয়, একে অপরের সাথে কথা হয়, এবং সব রকমভাবে বিয়ের দেখাশোনা হয়। এবার সবথেকে বড় কথা হচ্ছে যে মানে বান্ধবীর দিদা জমি জায়গা বিক্রি করে মেয়েদের বিয়ে দিয়েছিল। যেহেতু 8 মেয়ের বিয়েও ভালো করেই মোটামুটি নিজের সামর্থ্য মতো দিয়েছিল, সেহেতু এই ছোটো মেয়ের জন্য উনি রেখেছিলেন। যেহেতু স্বামী নেই, মানে দাদু নেই, তো সেই জন্য দিদা জমি বিক্রি করে সময় চেয়েছিলেন যে আমি একটা জমি বিক্রি করব, তো জমি বিক্রি করে আমি আমার ছোটো মেয়ের বিয়ে দেবো। এবার উনি কোনো কিছু কার্পণ্য করেননি, কোনো ত্রুটি করেননি। খাট, আলমারি, আসবাবপত্র সব কিছুই, ছেলেরা কিন্তু বারণ করেনি কোনো কিছু দিতে, যে না আমরা মেয়ে নিয়ে যাব, কিছু নেব না। এইটা কিন্তু একটা পয়েন্ট আপনারা প্রথমে শুনবেন। তারা কিন্তু বারণ করেনি কোনোভাবেই যে না নিয়ে যেও না, কোনো কিছু দিতে হবে না, আমাদের একটা মাত্র ছেলে, কী দরকার আমাদের, আপনাদের মেয়ে দিলেই চলবে, এত সুন্দর মেয়ে। একটা বাড়ির জন্যও বলেনি। গা ভর্তি গয়না দিয়েছিল, সব কিছু, মানে জমি বিক্রি করে মেয়েকে যতটুকু দেবার সব কিছু দিয়েছিল একটা মেয়ের সুখে থাকার জন্য। খুব ভালো ধুমধাম করে বিয়ে হয়, বান্ধবীর বাবা আছে বিয়ের সময়, খুব ধুমধাম করে বিয়ে হয়, এবং ধুমধাম করে বিয়েটাও কিন্তু এই বান্ধবীদের বাড়ি থেকেই হয়, গ্রামের বাড়িতে কিন্তু কোনো কিছু হয়নি, ঠিক আছে। তো মন্দিরে শুধু গিয়ে একটা পুজো দিয়ে এসেছিলেন, কার্ড পুজো এগুলো যেমন হয় দিয়ে এসেছিলেন। তো খুব ধুমধাম করে বিয়ে হয়, এবং এই ধুমধাম করে বিয়ে হয়, বিয়ে হবার পরে শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরবাড়ি যাবার পরে অষ্টমঙ্গলায় আসে, অষ্টমঙ্গলায় খুব হাসি খুশি মেয়ে, ভীষণ হাসি খুশি, খুব আনন্দ আহ্লাদ, খুবই আনন্দ, মানে খুব ভালোবাসার মানুষকে পেয়েছে এবং বিয়ে হয়েছে, খুব ভালো একে অপরকে, একটা প্রেমের ব্যাপারও এসে গেছিলো মাঝখানে, যেহেতু কিছুদিনের জন্য হলেও খুব ভালোভাবে আনন্দ করে চলে যায় অষ্টমঙ্গলায়। তারপর থেকে বান্ধবী বলে, আমার বান্ধবী বেশ, মাসিমণি আর বান্ধবীর মধ্যে বয়সে এমন কিছু ফারাক নেই, যেহেতু বান্ধবীর মেজো মাসি প্লাস ও মেজো বান্ধবীর মা মানে আন্টি, তারপর কিন্তু ছোটো মাসি, তারপরে বেশ বান্ধবী আর বান্ধবীর মাসির মধ্যে বয়সের ডিফারেন্সটা খুব একটা না, ওদের মধ্যে আবার বেশ বন্ধুত্ব সম্পর্ক ছিল ছোটো মাসি আর আমার বান্ধবীর মধ্যেও। তো বিয়ের পর যখন আসে, অষ্টমঙ্গলার পর যখন আসে এবং ফোনে যখন কথা বলে, বান্ধবীর সাথে যখন ফোনে কথা বলে, খুব একটা যে ভালো করে ফোনে কথা বলতো সেরকম কেউ না, মনে হবে যেন ফিস ফিস করে কথা বলছে, কাউকে লুকিয়ে কথা বলছে। আমার বান্ধবী এগুলো বুঝতে পারে। তা হয়তো বান্ধবী ভাবে যে বাড়িতে গুরুজনরা আছে, শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং মেসো আছে, মানে ছোটো মাসির বর যিনি নতুন বিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে বান্ধবী ভাবে যে ওই জন্য বোধহয় আস্তে আস্তে কথা বলছে। বান্ধবীর মাও ভাবে, মানে আমাদের আন্টিও ভাবেন যে তাই হয়তো আমার বোন এরকমভাবে কথা বলছে। এরকমভাবে চলতে থাকে। তারপর হঠাৎ বান্ধবী ওই মাসিমণি আর মেসোমশাই, মানে এখন তো বিয়েও যেহেতু হয়ে গেছে, তো ওই মাসিমণির বর, ছোটো মাসিমণি এবং মাসিমণির বর দুজনে মিলে ঘুরতে আসে এই বান্ধবীদের বাড়িতে। কোনো একটা কিছুতে পুজো বা অকেশনে একটা নিমন্ত্রণ ছিল, ঘুরতে আসে। তখন সেদিন নাকি ওই মাসিমণির দিদিকে, মানে আমার আন্টিকে
বলতে চেয়েছিল যে দিদি তোর সাথে কিছু কথা আছে, আমি আড়ালে তোকে বলতে চাই, এবং খুব ভয়ে ভয়ে থাকছে। কাকে ভয় পাচ্ছে? এড়িয়ে চলছে কাকে? ওর হাজব্যান্ডকে, মানে ওই নতুন মেশোকে এড়িয়ে এড়িয়ে চলছে। কিন্তু কেন এড়িয়ে চলছে, কী জন্য? বান্ধবীর মা বলে দাঁড়া আমি একটু কাজটা সেরে নিই, বাড়িতে এত লোকজন এসেছে, আমি তোর সাথে ঠিক কথা বলবো। বলছে দেখ দিদি কালকে সকালে চলে যাবো, তুই একটু সময় দে না, আমি একটু কথা বলবো তোর সাথে। কিন্তু সেই কথাটা কোনোভাবে কানে চলে যায় ওই মাসিমণির হাজব্যান্ডের, মানে ছোটো মাসিমণির হাজব্যান্ডের, মানে ছোটো মেশোর কানে চলে যায়। তখন আমার বান্ধবী দেখতে পায় ছোটো মেশো ঘরের মধ্যে, বান্ধবী সেটাকে ফলো করে। বান্ধবীর মনে খুঁতখুঁতুনি অনেক দিন ধরেই হয়েছিল। লক্ষ্য করে যে থ্রেড দিচ্ছে ঘরের মধ্যে, দরজাটাকে আর কপাটি করে বন্ধ করে দিয়ে থ্রেড দিচ্ছে যে কোনোভাবে যদি তুই, এই ভাষা বলছে, তুই যদি কোনোভাবে মুখ খুলেছিস তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আমার মা কিন্তু বারবার তোকে বলে দিয়েছে মুখে কুলু পেটে থাকতে, কোনোভাবে যেন এই কথা চাউর না হয়। একবার যদি আমি দেখেছি যে কোনো কথা ফাঁস হয়েছে তাহলে তো তুই গেলি, এরকম একটা থ্রেট। সেটা কিন্তু আমার বান্ধবী দরজার আড়াল থেকে সমস্তটা শুনেছে, এবং সে শুনে দৌড়ে গিয়ে তার মাকে জানায়, মানে আন্টিকে জানায় যে মা আমি এরকম একটা ঘটনা শুনেছি, মাসিমণি তোমাকে কিছু বলতে চাইছে, যার জন্য মেশো এরকমভাবে থ্রেট দিচ্ছে। বান্ধবীর মায়ের তো প্রচণ্ড চিন্তা হয় আন্টির, যে কী এমন ঘটেছে, কী এমন ব্যাপার। তবে এটা আর ক্লিয়ার হতে বাকি নেই যে এই ছেলেকে আড়াল করে তার বোনের সাথে তাকে কথা বলতে হবে, মানে আন্টিকে। কারণ এ যদি জানতে পারে আমার বোনের ওপর কিন্তু টর্চার, কোনো একটা টর্চার হতে পারে, এটা কিন্তু পরিষ্কার বুঝে গেছে। বান্ধবীর বাবা সেই সময় ঘরে ছিলেন, মানে ওই যে বিয়ে বাড়িতে এসেছে, তখন আসার পর উনি 1 মাস 1.5 মাস করে ছুটি নিয়ে আসেন, যেহেতু 1 বছর 1.5 বছর বাদে আসেন, একটা টাইম মাসখানেকের মতো ছুটি নিয়ে আসেন, 1.5 মাসের মতো আছে। আন্টি সমস্ত কিছু আঙ্কেলকে বলেন, বলার পরে আঙ্কেল শুনতে পান, বোঝেন, এবং আঙ্কেল বলেন যে এই ব্যাপারগুলো খুব সেন্সিটিভ ইস্যু, কারো সংসারের ব্যাপার, এতটা এরকমভাবে হঠাৎ করে বললে হবে না। ওকে একটু জিজ্ঞাসা করবে তুমি আড়ালে হালকা করে, যে হ্যাঁ তুই যে কিছু বলছিলিস বল, কী বলছিস, তুমি যে জেনে গেছো এই ব্যাপারটা কিছু বলবে না। তখন কথাটা শোনার পর আন্টি বুঝতে পারেন যে হ্যাঁ এটাই বেস্ট আইডিয়া। রাত্রেবেলা শুতে যাওয়ার সময় মানে ছেলেরা অন্য ঘরে শুয়েছে, আর মেয়েরা বোনেরা সব একটা ঘরে শুয়েছে। তখন তার বোনকে আন্টি জিজ্ঞাসা করে যে হ্যাঁ রে তুই আমাকে কিছু বলবি বলছিলিস, বল এবার কী বলবি বল, সারাদিন এত ব্যস্ত ছিলাম তোর সাথে কথাই বলে উঠতে পারিনি। তখন ওই ছোটো মাসিমণি বলছে আরে সেরকম কিছু না, আমি তোকে বলবো বলছিলাম যে হ্যাঁ রে দিদি, মানে আরে সংসারের ব্যাপার নিয়ে টুকিটাকি ওই কী করবো না করবো এই সব, যাকে থাকুক সব জিনিস পরে হবে। ছোটো মাসিমণি এই কথাটা বলে না পুরো ব্যাপারটাকে মানে এড়িয়ে যায়। কিন্তু ছোটো মাসিমণির মুখ দেখে বোঝা যাচ্ছিল যে মাসিমণি ভালো নেই, ভালো নেই। অমন একটা টুকটুকে ফর্সা মেয়ে চোখের তলায় কালি পড়ে গেছে। একটা নতুন বিবাহিতা বউ, সদ্য বিবাহিতা একটা মেয়ে, সে শ্বশুরবাড়ি গেছে, সে যদি খুশিতে থাকে আনন্দে থাকে, তার কী এমন হঠাৎ করে হবার কথা, হয় কোনো ভারী একটা রোগ হয়েছে, আর না হলে মেন্টালি, মানে মেন্টালি একদম ভালো নেই, মানে মনের দিক থেকে উনি একদম ভেঙে পড়েছেন। মানে এই দুটো ব্যাপার মানুষের মধ্যে ঘটতে পারে। তখন জিজ্ঞাসা করে হ্যাঁ তোর চোখ মুখগুলো কেন বসে যাচ্ছে বলতো, চোখ মুখ ঢুকে গেছে, তুই আগের মতো নেই। আন্টি অনেকভাবে পেট থেকে কথা বার করার চেষ্টা করে, কিন্তু ছোটো মাসিমণি কোনোভাবেই বলতে চায় না। তখন আন্টি আর কোনোভাবে কিছু ঘাঁটায়নি, শুধু একটা কথাই বলেছিলেন, আমি তোর দিদি, আমি তোর মায়ের মতো, তোকে ছোটো থেকে আমি মেয়ের মতো করে মানুষ করেছি, তুই এখানে থাকিস আমার মেয়ের মতনই থাকতিস, মনে থাকে জানো। তো সেই হিসেবে যা কিছু মনের মধ্যে আসবে নির্দ্বিধায় আমাকে বলবি, যদি এখন না বলতে পারিস ফোনেও জিজ্ঞাসা করবি, যদি কোনো উপায় মনে হয় আমি বলে দিতে পারি, বা যদি কোনো সলিউশন লাগে আমার কাছ থেকে, তুই কিন্তু এনি টাইম আমাকে ফোন করতে পারিস। তো সেইটা মাথায় রাখে। ছোটো বোন বলে, মাসিমণি বলে ঠিক আছে দিদি অবশ্যই বলবো, কেন বলবো না। এই বলে পরের দিন সকাল হয়, পরের দিন খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। এবার বলি, বেরিয়ে যাবার পর সেই যে ছোটো মাসিমণি এসেছিল, তারপর যেদিন ছোটো মাসিমণি আবার আমার বান্ধবীদের বাড়িতে এলো, সেদিন এলো প্লাস্টিকে মোড়া লাশ হয়ে। ভাবতে পারো তোমরা, সদ্য বিবাহিতা একটা নববিবাহিতা বউ, মেয়েরা কত স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ি যায়। সেই লাশটা যেখান থেকে উদ্ধার হয়েছিল সেটা ছিল তারই শ্বশুরবাড়ি, মাসিমণির শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত দেহটা পাওয়া যায়। তারপর শরীরটা যখন পোস্টমর্টমে নিয়ে যায়, তখন পোস্টমর্টমে নিয়ে গিয়ে জানতে পারে যে মাসিমণি অন্তঃসত্ত্বা ছিল, মাসিমণি পেটে বাচ্চা ছিল।
সেই পরিবারের মধ্যে দিয়ে কী যেতে পারে বুঝতে পারছো? আমরা কেউ ভাবতে পারছি কী যেতে পারে, মানুষ কতটা নৃশংস হয়। আমরা মেয়েরা শ্বশুরবাড়ি যাই, মা বাবা স্বামী নতুন সম্পর্ক, কত নতুন সম্পর্ক তৈরি হবে, মানে কত আনন্দের সাথে আমরা সংসার করব এরকম ভেবে যাই। কিন্তু যদি এরকম একটা ঘটনা মেয়েদের সাথে ঘটে। মাসি একটি লেটার লিখে গেছিল, ডায়েরির ভেতর থেকে পরে পুলিশ ছানবিন করে পায়। সেই লেটারে লেখা ছিল সমস্ত কথা। মাসিমণির হাজব্যান্ড অনেক মহিলায় আসক্ত ছিল এবং সেই হাজব্যান্ডের মা এবং বাবা সমস্ত কিছু জানতো এবং ছেলেকে ইন্ধন জোগাতো। এক এক দিন এক একটা মেয়ে আনন্দ করার জন্য তার বাড়িতে আনা হতো এবং সেই খাটে, সেই ঘরের মধ্যে, যে ঘরে বিয়ে হয়ে মাসিমণি এসেছিল, একটা মেয়ের কাছে কতটা যন্ত্রণাদায়ক ভাবতে পারো। এবং মাসিমণিকে তাদের জন্য খাবার, চা এবং ড্রিঙ্কও সাজিয়ে আনতে হতো, ভাবতে পারছো? এদিকে মাসিমণি অলরেডি অন্তঃসত্ত্বা, তারা জানে। মাসিমণি বলে যে যখন মাসিমণি একদিন সহ্য করতে না পেরে অনেক চেষ্টা করেছে মানিয়ে নেবার, অনেক কিছু, অষ্টমঙ্গলে যাবার পর থেকেই নাকি মাসিমণির কাছে সব কিছু ক্লিয়ার হতে থাকে, সব মাসিমণি ধরে ফেলে এবং খাবার অল্প খেতে দেওয়া, সমস্ত বাড়ির কাজ করানো, বাড়ির কাজের লোককে ছাড়িয়ে দিয়ে, রান্না বান্না ঘর মোছা সমস্ত কিছুই মাসিমণিকে দিয়ে করানো হতো, ছোটো মাসিমণিকে দিয়ে। কিন্তু টাকা পয়সার অভাব ছিল না, অগাধ টাকা পয়সা সেই পরিবারের। এমনকি শ্বশুরমশাই, পিতৃতুল্য শ্বশুরমশাই, তিনি পর্যন্ত গায়ে হাত তোলেন। শেষে যখন মাসিমণি একদিন কাঁদতে কাঁদতে, মাসিমণি বুঝে গেছিল যে আমাকে ওরা রাখবে না, কথায় কথায় এটাই বলতো যে এইভাবে তো জীবন নিয়ে নেবো, এভাবে তো জীবনহানি করে দেবো, এভাবে তোকে শেষ করে দেবো। মাসিমণি বুঝতে পেরেছিল যে মাসিমণি যদি প্রতিবাদ করতে যায় বা গলার আওয়াজ তোলে বা কাউকে জানাতে যায়, মাসিমণি যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এটা আন্দাজ করে মাসিমণি একটা চিঠিতে সব কিছু লিখে জানিয়ে গেছিল। তারপর পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী যেটা বুঝতে পারা যায় বা জানতে পারা যায় সেটা হচ্ছে মুখের মধ্যে বালিশ দিয়ে মাসিমণিকে শেষ করে ফেলে মাসিমণিকে নিজে নিজে আত্মহননের পথ বেছে নিয়েছে এরকম একটা প্রমাণ করার জন্য টাঙিয়ে দেওয়া হয়। তারপর মা, ছেলে বা শ্বশুরমশাই, মানে সকলে মিলে মাসিমণির জীবনটাকে শেষ করে দেয়, তার নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাস বানিয়ে দেয়। কাছের মানুষ এতটা ভয়ঙ্কর হতে পারে, এতটা নৃশংস হতে পারে, ঘটনাটা না শুনলে, ঘটনাটা না জানলে জানতে পারতাম না। তারপর চিৎকার চেঁচামেচিতে নিজেরা প্রমাণ করার চেষ্টা করে যে তাদের বাড়ির বউ এরকম করেছে, পুরোটা সাজানো নাটক হয়। তারপর যখন পুলিশ এসে সমস্ত কিছু দেখে এবং পাড়া প্রতিবেশীরা আসে, পুলিশকে ফোন করা হয়, ফোন করে পুলিশ আসে, তখন সব কিছু পোস্টমর্টমের জন্য নিয়ে যায়, তখনও পর্যন্ত ওরা থাকে। এবং যখন বান্ধবীদের বাড়িতে সমস্ত কথা জানানো হয়, তখন আমার বান্ধবীর বাড়িতে জানতে বাকি থাকেনি যে এরাই কালপ্রিট আমার মাসিকে শেষ করার পেছনে। তখন তারা পুলিশকে সবটা জানায়। পুলিশ তখন ব্যাপারটাকে হালকার ওপর না নিয়ে পুরোপুরি ছানবিন শুরু করে এবং সেই চিঠিটি ঘর থেকে উদ্ধার করে। তারপর যখন পুলিশ ওয়ারেন্ট পার করে তাদেরকে গ্রেপ্তার করতে আসে, তখন সেই মা বাবা ছেড়ে পলাতক হয়, চলে যায়, তাদের খুঁজে পাওয়া যায় না, তারা কোথায় গেছে, ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। পোস্টমর্টমের পরে যখন সেই মাসির দেহটা, নিথর দেহটা যখন পাঠানো হয়, গোটা গ্রাম ভেঙে পড়েছিল, গোটা পাড়া ভেঙে পড়েছিল। মাসিমণি যেহেতু ছোট থেকে নিজের দিদির বাড়িতে মানুষই হয়েছে, প্রায় থেকেইছে, তাই আন্টি বলেন যে আমার এখানে ওকে দাহ করা হবে। তারপর ওই বান্ধবীদের বাড়ির কাছাকাছি একটি শ্মশানে তাকে দাহ করা হয়। এবার শুরু হয় নতুন ঘটনা। দাহর পর যেদিন দাহ করা হয় তার পরের দিন থেকেই যে জায়গায় শ্মশান ছিল বান্ধবীদের বাড়ির কাছাকাছি, সেই শ্মশানের পাশাপাশি একটি বসবাস ছিল, একটি বস্তি এরিয়া ছিল। সেই মানুষগুলো সারাদিন কাজকর্মের পরে, যখন খাটাখাটুনির পরে যখন মানে ড্রিঙ্ক করে বাড়ি ফিরতো, আমরা সবাই বুঝতে পারি যে সেই মানুষগুলো খাটুনি করে, হাড়ভাঙা খাটুনি করে রাতের দিকে তাদের এই অভ্যাসগুলো থাকে মদ্যপানে। তারা যখন ফিরতো তখন নাকি একটা আর্তনাদ, গুমড়ে কেঁদে ওঠা চিৎকার শুনতে পেত।
এবং বাচ্চা ভোলানোর, সন্তান ভোলানোর একটা আওয়াজ পেত, যেমন একটা মা সন্তানকে ভোলায়, আয় 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 ঘুমু যায়, এরকমভাবে এক একটা এরকম আওয়াজ করতো। এবং ঝিনুক বাটিতে করে যেমন বাচ্চাকে দুধ খাওয়ানো হয় সেরকম যেমন আওয়াজ হয়, সেই রকম আওয়াজ তারা পেত। এবং কান্নার আওয়াজ পেত, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দিল না। আচ্ছা আচ্ছা, মানুষের মদ্যপানের নেশাও উড়ে যেত সেই সময়, এবং গোটা গ্রাম সেই আর্তনাদ, সেই চিৎকার শুনতে পেয়েছে। যতক্ষণ না কাজ হয়, কথায় বলে তেরাত্রি পোহানো, একটা মানুষ মারা গেলে, এবং যতক্ষণ না কাজ কমপ্লিট হচ্ছে, শ্রাদ্ধ শান্তি 3 দিন পর, ততদিন যেহেতু এটা একটা মানে আত্মহননের ব্যাপার ছিল, সেহেতু 3 দিনের মধ্যেই কাজকর্ম করতে হয়, তেরাত্রির পর 3 দিনে কাজ হয়। যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার আত্মা শান্তিও পাবে না, কাজকর্মও হবে না। কিন্তু যা ঘটনা ঘটলো এই 3 দিনের মধ্যেই, হঠাৎ করে একটি পুকুরের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের মাসির যেখানে শ্বশুরবাড়ি তার থেকে বেশ ঘণ্টাখানেকের দূরত্বে আরেকটি গ্রামে মাসিমণিরই একটা পরিচিত, ওদের ফ্যামিলিরই, ওই মাসিমণির শ্বশুরবাড়িরই পরিচিত একটা পরিবারের বাড়িতে তারা গিয়ে ঠাঁই নিয়েছিল, পরে জানা যায়। এবং সেই পুকুরে সকালবেলা উঠে দুটো দেহ ভাসতে দেখা যায়। সেই দেহগুলোকে আইডেন্টিফিকেশনের পরে জানতে পারা যায় সেটা তার শ্বশুর শাশুড়ি, মাসির শ্বশুর শাশুড়ি। এবং সেই রাত্রিরের মধ্যে আরেকটি রেল লাইনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। সেই দেহটি ছিল এই মেশোর। মানুষ প্রত্যেকে সবাই এটুকুই বুঝতে পারে যে তেরাত্রি পোহানোর আগেই তারা তাদের কর্মের সাজা পেয়ে গেছে, কৃতকর্মের ফল পেয়ে গেছে। এবং এটাই মানুষ ভাবে যে এই মাসিমণি, তার আত্মাই এই কাজগুলো করেছে, এবং তার সাথে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে মাসিমণি কিন্তু তাদেরকে চরম শাস্তি দিয়েছে। এবং তারপর থেকে নাকি, তারপর যখন তেরাত্রি পোহানোর কাজ, মানে তেরাত্রি পুহিয়ে যাওয়ার পর যখন ঘাট কাজ, শ্রাদ্ধ, নিয়মভঙ্গ সব কিছু হয়ে যায়, তারপর নাকি সেই শ্মশানের জায়গা থেকে কোনো আওয়াজ পাওয়া যায়নি। যে আওয়াজ গ্রামবাসীরা এবং পাড়ার লোকেরা এবং বান্ধবীরা এবং বান্ধবীর মা, বাবা, দিদা, প্রত্যেকটা মানুষ শুনেছে, সেই আর্তনাদ, সেই গোঙানি, সেই কান্না, গুমড়ে কান্না, কষ্ট, দুঃখ, যা কষ্ট সহ্য করেছে। মাসিমণির দেহতে নাকি ছ্যাঁকা, ঠিক যেমন সিগারেট এবং স্মোকিংয়ের যে ছ্যাঁকা লাগলে যেরকম পোড়া খুন্তির ছ্যাঁকা, পোড়া দাগ, এইরকম দাগও শরীরে অনেক লক্ষ্য করা গেছে। তার মানে বুঝতে পারছো কত কষ্ট সহ্য করেছে, কত টর্চার সহ্য করেছে। তো এইভাবে আসলে পরে ব্যাপারটা জানা যায়, অনেক সাত্ত্বিক ব্রাহ্মণ এবং অনেক গুরুজি সকলের কাছ থেকে একটা সলিউশন নেওয়া হয়। তখন জানা যায় যে এই যখন গয়া পিণ্ডদানের প্রশ্ন ওঠে যে সব কিছু তো আত্মার তো একটা শান্তির ব্যাপার আছে, অনেক কষ্ট পেয়েছে, তো এই আন্টি বান্ধবীর বাবা মানে আঙ্কেল গিয়ে, যেহেতু জামাইবাবু প্লাস সম্পর্কে দাদা হচ্ছেন, তো সেই জন্য উনি গিয়ে গয়া পিণ্ডদান করে আসেন। তখন সকলে জানায় যে ওই পোস্টমর্টেমের পরে ক্রিয়া অনুযায়ী, কর্ম অনুযায়ী মায়ের দেহ থেকে সন্তানটাকে আলাদা করে দেওয়া উচিত ছিল ডক্টরদের, কিন্তু সেটা তারা করেনি। ওই অবস্থায় সেই মাসিমণিকে দাহ করা হয়েছিল। তার জন্য তার মধ্যে অতিরিক্ত ক্রোধ, এবং ওই যে সন্তান অবস্থায় দাহ করানো হয়েছিল, এটা নাকি আধ্যাত্মিক বা অলৌকিক শক্তির কাছে একটা বিরাট বড় শক্তি, যেখানে মা আর সন্তানের শক্তি এক হয়ে গিয়ে তারা যারা তাদেরকে এত চরমভাবে, নির্মমভাবে হত্যা করেছে তাদের প্রতিশোধ নিয়েছে। তো এটাই ঘটনা, খুবই কষ্টদায়ক, খুবই দুঃখদায়ক। অবশ্যই মানুষের দেহ থেকে তার আত্মাটা বেরিয়ে যায়, সে দেহতে ঢুকতে পারে না, কিন্তু ততদিন থাকে যতদিন না পর্যন্ত সেই আত্মাকে কাজ, এই যে ক্রিয়াকর্ম মানুষ মারা যাবার পর এগুলো করার মানেই হচ্ছে তাকে মোক্ষ, মানে মুক্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। এবং গয়া পিণ্ডদান এই ব্যাপারটা এই কারণেই প্রচলিত যে সমস্ত মায়া কাটিয়ে সে যেন বেরিয়ে যেতে পারে, সে মানুষটাকে যেন আর পুনরায় তাকে যেন কোনোভাবে না ডাকা হয়, শান্তিতে যেন সে বেরোতে পারে। এবং তার যে অতৃপ্ত ভাব, তাকে যে শেষ করে ফেলেছিল, তার জীবনে আশা, আকাঙ্ক্ষা, খুশি সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। কেউ কি মরতে চায়? সবাই চায় বাঁচতে এই জীবনে। তাকে যে জোর করে তার জীবনটা নিয়ে নেওয়া হলো, কতটা কষ্ট, কতটা দগ্ধে, কতটা কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক এই মৃত্যু। প্রতিশোধটা সে তাই নিয়েছিল। তো এটাই হচ্ছে আজকের ঘটনা। যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো। আর জীবনে মনকে শক্ত করতে জানতে হয়, কখনো চিপে রাখতে নেই, বড়দের জানাতে হয়, বলতে হয় সব কিছু। কখন কে কোনভাবে তোমাকে হেল্প করতে পারে, ভগবানের মতো দূত হয়ে পাশে দাঁড়াতে পারে, কারণ ঘটনাটা ঘটে গেলে কিছু করার থাকে না। নিজেকে বাঁচানোর জন্য আগে থেকে নিজের পথ পরিষ্কার রাখতে হয়, চেপে নয়, কারণ কম্প্রোমাইজ করে কোনো কিছু হয় না। যেখানে কম্প্রোমাইজের ব্যাপার আছে, বিয়ের পরে
স্ত্রী পুরুষ সকলের ক্ষেত্রে কম্প্রোমাইজের জায়গা নেই, কম্প্রোমাইজ করে কোনো কিছু হয় না। তাই শেষ হয়ে যাওয়ার আগে নিজে, সকলের বাঁচার অধিকার আছে জীবনে, মৃত্যু কারোর কাম্য নয়। তো সেই ক্ষেত্রে সকলের বাঁচার অধিকার আছে, তাই বুদ্ধি খাটাও, বাঁচতে শেখো। মেয়েদেরকে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, জানাতে হবে সকলকে, একত্রে প্রতিবাদ করতে হবে। কারোর হাতে শেষ হয়ে যাওয়াটা কোনো ব্যাপার নয়। শেষ হয়ে গেল তো সব শেষ হয়ে গেল। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।